কেবল রাজধানী ঢাকা শহরেই বিভিন্ন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে 2 কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়। লোড আনলোড 150 টাকা নেয়। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। মানে মাল থাকলে আপনারা স্লিপ একটা ধরাই দিয়ে টাকা নেয়। চাঁদা তোলাকে গেট পাস বা ছাড়পত্র কিংবা প্রোটেকশন মানি বা এক্সটর্শন মানির মতন যত কিউট নামেই ডাকা হোক না কেন, মানুষের জীবন বড়শির ডগার মাছের মতন আটকে গেছে এই চাঁদাবাজির কাছে। গত 9 জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে শেষ করে ফেলার পরে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষের আওয়াজ আগের থেকে অনেক বেড়েছে। আপনি হয়তো এটা ভাবতে পারেন, রাস্তায় চাঁদাবাজি হয়েছে ভাই, তাতে আমার কি? আমার তো এত কিছুতে কান দেওয়া দরকার নাই। কিন্তু আপনি কি জানেন, দৈনিক এই চাঁদাবাজির কারণে আমার বা আপনার মতো মানুষের আলু, পেঁয়াজ কিংবা আদা কিনতে যায়ও নরমালের চেয়ে বেশি টাকা গুনতে হয়। একটা দেশের সার্বিক মূল্যস্ফীতি বাড়তে পারে এই চাঁদাবাজির কারণে। কয়েক স্তরের যে চাঁদাবাজি হয় সেখানে পুলিশ, সাংবাদিক থেকে শুরু করে আপনার এলাকার ছোট ভাইটা পর্যন্ত কিভাবে কোন মেকানিজমে জড়িত থাকতে পারে আর এই পুরা সিন্ডিকেটটা কিভাবে চলে, এই পুরা ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। This video is sponsored by Non-Academy। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। কিছুদিন আগেই অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার একটা বড় কারণ হিসেবে এই চাঁদাবাজিকে বলছিলেন। উনি বলতেছেন মহাস্থানগড় থেকে একটা ট্রাক আসবে, মাত্র ধরেন 5,000 টাকা ভাড়া, কিন্তু চাঁদাবাজির কারণে ভাড়া পড়ে প্রায় 12,000 টাকা। সাপ্লাই চেইন ইজ ব্রোকেন, অনেক মিডল ম্যান মাঝখানে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 1-2 জন ম্যাজিস্ট্রেট এটা নিয়ন্ত্রণ করতে পারেন না। চাঁদাবাজিতে এখন 3টা বড় দল জড়িত। নাম্বার 1, আগে যারা ছিল তারাও আছে, মানে আওয়ামী লীগ। 2, যারা এখন পলিটিক্যালি ইমার্জিং মাঠ পর্যায়ে আছে তারাও চাঁদাবাজি করতেছে। নামগুলো আমি একটু পরে একে একে ব্যাখ্যা করতেছি। এবং 3, স্থানীয় জনগণের অনেকেও এর সাথে সম্পৃক্ত। দুর্নীতি বিরোধী বেসরকারি একটা সংস্থা আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। পরিবহন খাতে কি পরিমাণ চাঁদাবাজি হয় এইটা নিয়ে তাদের একটা প্রতিবেদন আছে, যেটা গত বছরের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশে শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন বাস আর মিনি বাস থেকে বছরে প্রায় 1059 কোটি টাকার চাঁদাবাজি হয়। তবে বাস্তবে এই চাঁদাবাজির পরিমাণটা আরো বেশি, এইটাও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ে একটা প্রতিবেদন জমা দেওয়া হয়, যেখানে বলা হইতেছে কেবল ঢাকা শহরে অবস্থিত 1/2 শতাধিক পরিবহন টার্মিনাল এবং স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে প্রায় 2,21,00,000 টাকার চাঁদাবাজি হয়। মাস শেষে এই চাঁদার টাকার পরিমাণটা 66 কোটি টাকা থেকে কিছু কিছু ক্ষেত্রে 80 কোটি টাকা পর্যন্ত পৌঁছায় বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারা কারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত? মালিক শ্রমিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী, ট্রাফিক এবং হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর অনেক কর্মকর্তা কর্মচারী, আর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের অনেক প্রতিনিধি এই পরিবহন খাতের চাঁদার ভাগ পান। টার্মিনালগুলোর বাইরে ঢাকায় 37টা লেগুনা স্ট্যান্ড, 4টা ব্যাটারি চালিত অটোরিকশা, 3টা সিএনজি চালিত অটোরিকশা এবং একটা মাইক্রোবাস স্ট্যান্ড আছে। এইসব জায়গা থেকেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আর রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত চাঁদা নেন বলে অভিযোগ আছে। আর আমরা জানি এইসব চাঁদাবাজির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তরুণ সমাজের অনেকে যুক্ত। একজন তরুণ হিসেবে এই ধরনের নষ্ট রাস্তা ফেলায় আপনি যদি নিজের স্কিল ডেভেলপ করতে চান, ডেটা অ্যানালিসিস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমান বিশ্বে তেলের চেয়েও বেশি দাম ডেটা বা তথ্য উপাত্তের, আর এই ডেটা বিশ্লেষণের স্কিল যার থাকবে তার ভ্যালু বর্তমান ওয়ার্ল্ডে অনেক বেশি। আর এই স্কিল ডেভেলপ করার সহজ আর কার্যকর একটা উপায় হচ্ছে নন একাডেমি। নন একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে এআই ইন্টিগ্রেটেড ফুল স্ট্যাক ডেটা অ্যানালিসিস ক্যারিয়ার কোর্স ফ্রম জিরো টু প্রফেশনাল। এই প্রোগ্রামে আপনি পাচ্ছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টরশিপ, লাইভ সেশন, প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট, 24/7 ডেডিকেটেড সাপোর্ট এবং সার্টিফিকেশনের সুযোগ। 5 মাসের কোর্সের মাধ্যমে আপনি একদম শূন্য থেকে শুরু করে জব রেডি ডেটা অ্যানালিস্ট হয়ে উঠতে পারবেন। এক্সেল এবং এসকিউএল, ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড প্রসেসিং, পাইথন, পাওয়ার বিআই এবং আর প্রোগ্রামিং, data analysis and visualization, statistics and machine learning, data-driven decision making, data visualization and reporting, artificial intelligence বা AI এবং automation, real life project সহ যাবতীয় যা লাগে একজন জব রেডি ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য তা হাতে কলমে আপনাকে শেখানোর চেষ্টা করা হবে। ডেটা অ্যানালিসিস রিলেটেড যে কোনো সমস্যায় তাদের টিম আপনার পাশে থাকবে। আর কোর্স শেষে আপনি পাবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড STS স্কিল টেস্টিং সিস্টেম থেকে ফ্রি সার্টিফিকেট, যা আপনার প্রোফাইলকে একটা গ্লোবালি স্বীকৃত
স্বীকৃতি দিবে। এছাড়াও আপনি পাচ্ছেন ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স, যেটা আপনার কমিউনিকেশন স্কিলকে আরো শক্তিশালী করবে। আর জব রেডি করতে তারা আপনাকে শিখাবে কিভাবে সিভি লিখতে হয়, ইমেল রাইটিং কিভাবে আরো ভালোভাবে করা যায়, লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে বানাইতে হয়, আর ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি কিভাবে নিতে হয়। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়েও আপনি একটা সম্পূর্ণ গাইডেন্স পাবেন। বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। আশা করব এটা শুধুমাত্র একটা কোর্স না, বরং আপনার জন্য ভবিষ্যতের একটা বিনিয়োগ হবে। যাত্রী পরিবহনের পরে আপনি যদি ব্যবসা ক্ষেত্রে আসেন, গত 24শে মার্চ প্রকাশিত বিবিসির একটা প্রতিবেদন বলতেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি, মশলা, মাছ সহ বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন প্রায় কয়েকশো ট্রাক, পিকআপ আর ভ্যান আসে ঢাকার সবচেয়ে বড় কাঁচা বাজার কারওয়ান বাজারে। গাড়ির ড্রাইভার আর ব্যবসায়ীরা বলতেছে আপনি যখন পণ্য আনলেন এরপরে 2 ধাপে চাঁদা দিতে হয়। প্রথমে আপনি যে গাড়িটা রাখতেছেন এর জন্য আপনাকে প্রকারভেদে গাড়ির সাইজ অনুযায়ী 100 থেকে 300 টাকা চাঁদা দিতে হয়। এরপর পণ্য খালাস করার জন্য আবারও ট্রাক প্রতি গুনতে হয় কমপক্ষে 1000 টাকা। এইসব কারণেই কিন্তু ঢাকায় আসার পরে সবজির দাম বাইরে যায়। নাইলে ব্যবসায়ীদের পোষাবে কেমনে? আমি বলতেছি না সকল ব্যবসায়ী একদম ফেরেশতার মতো চাঁদাবাজি বন্ধ করলে এইসব মানুষের মতন মানুষরা সিন্ডিকেট বন্ধ করে দাম একদম কমায় ফেলবে, এই দাবি আমি করতেছি না। তবে দাম বাড়ার পিছনে চাঁদাবাজি একটা বড় কারণ, এইটা আপনারা আশা করি বুঝতেছেন। গত 5ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে কিছুদিন এই কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ ছিল, এরপরে আবারও শুরু হয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করতেছেন অধিকাংশ ক্ষেত্রেই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর পরিচয় দিয়ে এই চাঁদা চাওয়া হইতেছে। এইসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি অলরেডি প্রায় 1,500-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করছে। তারপরেও এটা নিয়ন্ত্রণ করতে তাদেরকে বেশ বেগ পাইতে হইতেছে। বিএনপির বাইরে গত কয়েক মাসে কোন কোন জেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ উঠতে দেখা গেছে। এর মধ্যে ফেনীতে জেলা জামায়াতের এক নেতাকে তো দল থেকে বহিষ্কারই করা হয়েছে। এডিবল অয়েল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম মাওলা বলতেছেন দেশের সব স্থলবন্দরে যেসব ট্রাক আছে সেগুলো মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ভাড়া করতে হয়, যেখানে দালালরা প্রতি ট্রাকে 8,000 থেকে প্রায় 10,000 টাকা পর্যন্ত চার্জ করে। বুঝতেই পারতেছেন যাত্রী পরিবহন, পণ্য পরিবহন আর এই সংক্রান্ত ব্যবসা খাতে চাঁদাবাজির কারণে কি পরিমাণ ক্ষতি আমাদের প্রতিনিয়ত হইতেছে। যাত্রী এবং পণ্য পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে অলরেডি কথা বলছি। ফুটপাত চাঁদাবাজির আরেকটা বড় ক্ষেত্র। ফুটপাথে তো আপনি হকারদের বসতে দেখেন। হকার্স সংগঠনগুলোর তথ্য অনুযায়ী প্রায় 2.5 থেকে 3 লক্ষ ফুটপাত আর ভাসমান হকার রয়েছে রাজধানীতে। এইসব হকারদের থেকে গড়ে 150 থেকে 200 টাকা চাঁদা তোলা হইতো। লাইনম্যান, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিরাই চাঁদা তুলতেন। আমি নিজে বাসাবো এলাকায় থাকছি অনেকদিন। লেগুনায় আমার চড়া হয়েছে নিয়মিত। অনেক লেগুনারই রাস্তায় ড্রাইভ করার মতন ফিটনেস আছে বলে আমার মনে হয় নাই, কিন্তু বেশিরভাগ লেগুনারই মালিক দেখা যেত পুলিশ বা কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তাই এদের রাস্তায় চলতে তেমন অসুবিধা হইতো না। এইখানে আপনি একটা সিম্বায়োসিস বা মিথজীবিতা দেখবেন। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা একজন আরেকজনের গায়ে সবসময় বাস করে, তাদের গায়ে লাইগা থাকে, তবে একজন আরেকজনের উপকার করে। এই সম্পর্কটাকেই বলা হয় মিথজীবিতা বা সিম্বায়োসিস। এটা আপনারা বায়োলজিতে অনেকে পড়ছেন। এই হকারদের মধ্যে অনেকে বা যারা ফুটপাতে অবৈধভাবে ব্যবসা করেন তাদের সাথে এই চাঁদা আদায়কারীদের সম্পর্কটা এই মিথজীবিতার মতন। ফুটপাতের অবৈধ ব্যবসায়ীরা তো অবৈধভাবে ব্যবসা করতেছেন, চাঁদা না দিলে পুলিশ ওদেরকে উঠাই দিবে। সো চাঁদা দিয়া পুলিশরে ওরা যেমন বাঁচায় রাখতেছে, পুলিশও ওদেরকে কোনো কিছু না করে ওদের বিরুদ্ধে না যায় তাদেরকে বাঁচায় রাখতেছে। এই হচ্ছে একটা মিথজীবিতা বা সিম্বায়োসিসের এক্সাম্পল এই ক্ষেত্রে। এছাড়াও চাঁদাবাজির বিরুদ্ধে যখন আমি কোনো অ্যাকশন নিব, এই ক্ষেত্রে একটা ডিসক্রিমিনেশন বা বৈষম্য দেখা যায়, যেটা সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে। গত 21 মে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর এক আলোচনা তুলে ধরে, যেখানে ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ একটা খুব দুর্ভাগ্যজনক চিত্র তুলে ধরেন। যখন গার্মেন্টস সেক্টরে চাঁদাবাজির মতন কোনো কিছু হয়, যেহেতু এটা একটা বড় সেক্টর, এইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব দ্রুত অ্যাকশন নেন। কিন্তু যারা স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ আছেন, মানে এসএমই, যেখানে হয়তো 50 থেকে 100 জন মানুষ কাজ করে মাত্র, তাদের ক্ষেত্রে যখন চাঁদাবাজি হয় সেই ক্ষেত্রে সারা খুব দ্রুততম সময়ের মধ্যে লক্ষ্য করা যায় না। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, মিডিয়া আসলে অ্যাটেনশন দেয় কোন নিউজগুলাতে? যখন জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বড় কোনো চাঁদাবাজি হয় বা দুর্নীতি হয়, সেই ক্ষেত্রে হয়তো একজন ব্যবসায়ীর কাছে 10 লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে, এটা জাতীয় স্কেলে বড় কোনো অ্যামাউন্ট না, কিন্তু ওই ব্যবসায়ীর কাছে এই 10 লক্ষ টাকা কিন্তু অনেক। তার যে জীবনের এত বড় ক্ষতিটা হয়েছে, এটা কিন্তু কোনো মিডিয়া অ্যাটেনশন পাইলো না। চাঁদাবাজি এইভাবে অনেক ছোট ছোট মানুষের অনেক বড় বড় ক্ষতি করে ফেলে জীবনের। সাংবাদিকদের পক্ষ থেকেও আরেক টিয়ারের চাঁদাবাজি হয়। আমার কাছে কিছু গ্রাউন্ড ইনফরমেশন
ইনফরমেশন আসছে একজন শুভাকাঙ্ক্ষী থেকে, তথ্য দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। অনেক সাংবাদিক সরকারি অফিসে ঘোরাফেরা করে, কোন সরকারি অফিসার কত টাকা ঘুষ নেয়, দুর্নীতি করে, এইসব তথ্য জানার জন্য প্রথমে সেই অফিসারকে সেই সাংবাদিক ফোন দেয়, দিয়ে বলে যে আমাকে আপনি টাকা দেন, যদি টাকা না দেয় তার এগেইনস্টে নিউজ করে ফেলে। চাঁদা বা দুর্নীতির ভাগ এইসব অফিসাররা বা এইসব রাজনৈতিক কর্মীরাও এই ধরনের সাংবাদিক কিংবা পুলিশ এদেরকে দিতে বাধ্য হয়, আর এর মাধ্যমে একটা বড় সিন্ডিকেট গড়ে ওঠে। যাই হোক, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি আসলে কোন কোন স্তরে কোন কোন খাতে হয় সেটা পরিসংখ্যান সহ আপনাদের সামনে তুলে ধরা। এইটার ভিতরে যে মেকানিজমটা চলে এটা এক মিথজীবিতা বা সিম্বায়োসিসের মাধ্যমে আপনাদের সামনে দেখাইলাম, আর দুই সিন্ডিকেট সিস্টেমের কারণে এই চাঁদার ভাগ আসলে কোন কোন পর্যায় পর্যন্ত যায় সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আর তিন, কারা কারা আসলে এর সাথে জড়িত, এটা রাজনৈতিক দলের ভিত্তিতে হোক কিংবা একটা বাস স্ট্যান্ডের সাথে জড়িত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী হোক, কিভাবে এই চাঁদার চক্রটা চলে সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের আরো ভিডিও সামনে আসবে। শেষ করার আগে একটা জিনিস বলি, আপনাদের মধ্যে যারা গবেষণা শুরু করবেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, হয়তো এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড বা ফোর্থ ইয়ারে আছেন, শুরুটা কিভাবে করতে হয় এই সংক্রান্ত দিক নির্দেশনা আপনারা অনেক সময় পান না। গবেষণার ক্ষেত্রে এই শুরুর দিককার কিছু দিক নির্দেশনা নিয়ে আমি একটা লাইভ ওয়ার্কশপে আসতেছি, যেখানে 2.5 ঘন্টা ধরে আমি বকবক করব, আমি কথা বলবো, আপনাদেরই বিভিন্ন প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে, সেইগুলোর উত্তর তো দিবই। ডেফিনেটলি আমার অভিজ্ঞতা এবং কিভাবে আপনি গবেষণা শুরু করবেন এই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ব্যাখ্যা করা হবে। বিস্তারিত আমি আমার ওয়েবসাইটের মধ্যে দিছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন কিভাবে এই লাইভ ওয়ার্কশপে জয়েন করবেন, কবে হবে, কোন সময় হবে, সবকিছু এখানে আছে। লিংক আমি ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সের মধ্যে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।